এত বড় সড়ো দিঘি এর আগে কখনো দেখিনি। গোপাল দিঘি শুনেছি আমরা, ঠিক আছে। তো আমরা এখানেই চান টান করি, গঙ্গা চান। এটাই হচ্ছে মুসলিম পাড়া, আর এর পেছনে ওদিকে হচ্ছে জেলে পাড়া। তোমার নাম কি? সাইদ। সাইদ। আর তোমার? মুবারক মল্লিক। এই রথের দড়ি টানা না পর্যন্ত পুরীর যে রথ সেই দড়ি টানা হয় না। আগে এইখানকার রথ চাকা গড়াবে, তারপরে পুরীর রথ চাকা গড়াবে। হাঁড়ি কুড়ি কেন রাখা আছে? বিয়ে থা হলে পরে যা যা সরঞ্জাম রাখা ওইখানে রাখা হয়। কেমন লাগছে তোমাদের দোল খেতে? ভালো লাগছে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, এনার পর্ত দড়ি না গেলে পুরী জগন্নাথ রথ টান হবে না। এখানে রথ টান যে টাইমে হবে ওখানেও সেই টাইমে হবে। গতকাল উনি চিকেন রান্না করেছিলেন, অসাধারণ লেগেছিল। মুরগির ঝোলের রেসিপি কি ছিল একটু বলুন তো। যেমন হয় আদা রসুন পেঁয়াজ। তো এই প্রথম দেখছি গয়া গাছ, আর সেই গয়া গাছ তাল গাছটাকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে। নাট মন্দির, এখানে মানুষজন আসেন, ওয়েট করেন, অপেক্ষা করেন। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাট বাড়ি, কুলিনগ্রাম, বর্ধমান। গৌরাঙ্গ মহাপ্রভু অগ্নি পূর্ণিমায় কুলিনগ্রামে এসেছিলেন। 500 বছরের পুরনো সমাধি। মহাপ্রভু এখানে এসে 3 দিন অবস্থান করেছিলেন। তো এই হচ্ছে ওনার চরণ ধুলি। এখানে জগন্নাথ মন্দির স্থাপন করেন মহাপ্রভুর নির্দেশে। 550 বছর বয়স এই মন্দির। এই মন্দিরে মহাপ্রভু 550 বছর বয়স। এটাই হচ্ছে মা মুক্তকেশী মন্দির, আর ইনি হচ্ছেন এখানকার মুক্তকেশী মা। এখানে কোনো রকম রাজা স্বপ্নাদেশে এই পুজো চালু করেননি। চুরি করতে বা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে ওনারা পুজো করেছিলেন, সেই ডাকাত সদস্যরা বা সেই ডাকাত দল। ভালো থাকবেন আপনারা। এদিকে কি দেখছেন? আমার দিকে দেখেন। হ্যাঁ ভালো থাকবো আমি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যেখানে আছি এটি একটি মুসলিম পাড়া, আর গ্রামের নাম গোকুল গ্রাম। আর এই গ্রাম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বর্ধমান জেলার মধ্যে পড়ে। আমি গতকাল এই গ্রামে ছিলাম। আমি জাস্ট কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি, করে হাঁটতে হাঁটতে এই পাড়াতে এসেছি। এটাই হচ্ছে মুসলিম পাড়া, আর এর পেছনে ওদিকে হচ্ছে জেলে পাড়া। তো আমি জেলে পাড়ায় ছিলাম গতকাল রাতে, এখন চলে এসেছি এখানে মুসলিম পাড়াতে। এখান থেকেই আমি এই ভিডিও শুরু করছি। এই ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবে এখানে বেশ কিছু মন্দির, মঠ মন্দির আছে, সে সমস্ত ঘুরে দেখব বাড়ির সদস্যদের সাথে, সবাই একসাথে যাব আর কি। তো এখানে বেশ কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি, এরা ফুটবল খেলছে। ফুটবল না, ফুটবলই খেলছে, যদিও বলটা বাস্কেটবল, বাট এরা পায়ে গোল গোল প্র্যাকটিস করছে। তোমাদের মাঠ কতদূর? এখান থেকে 3 মিনিট। তোমরা এখানে বেসিক্যালি খেলো কি? আমরা এখানে এমনি প্র্যাকটিস করি। না, তোমরা এখানে না, ধরো মাঠে খেলো, কি খেলো বেশি? ক্রিকেট না ফুটবল? মানে ক্রিকেটটা ওইভাবে খেলো না? না, ক্রিকেট খেলি না। আচ্ছা, ক্রিকেট খেলোই না তোমরা? স্কুলে টুলে যাও? হ্যাঁ। কোন ক্লাস তোমার? 8। কি নাম? আসিফ আলী। তুমি কোন ক্লাসে পড়ো? 8। তুমিও 8। তোমার নাম কি? সাইদ। সাইদ। আর তোমার? মুবারক মল্লিক। মুবারক মল্লিক। তোমার কোন ক্লাস? 7। আর 2 ভাই হচ্ছে 8। তো এই 3 জনে মিলে এখানে এই যে বাস্কেট বল দেখতে পাচ্ছ, দেখে মারো, দেখে তোমার বলটা। তো এই বাস্কেট বল দিয়ে ওরা ফুটবল খেলছে। তো যদিও এটা লিক হয়ে গেছে, খাওয়া নেই। এমনি ফুটবল আছে তো তোমাদের? আচ্ছা। তো আজকে স্কুল নেই? আজকে স্কুল বলতে আজকে খেলা আছে, তার লেগে যায়নি। মানে স্কুলে খেলা আছে? স্কুলে খেলা আছে। ও আচ্ছা। এইটা তো টোটালটাই মুসলিম পাড়া বললে। এখানে কত ফ্যামিলি আছে বা ঘর আছে, কোনো আইডিয়া আছে তোমার? 80টা ঘর আছে। এই প্রকৃতি কেমন লাগে তোমাদের কাছে? ভালোই লাগে। ভালো লাগে। তুমি যদি এটাকে কলকাতা শহরের সাথে কম্পেয়ার করো, কোনটা ভালো লাগবে, কোনটা পছন্দ করবে? এটাই ভালো লাগবে। এটাই ভালো লাগবে তোমাদের কাছেও? আচ্ছা, ঠিক আছে, তোমরা খেলো। আর এখানে বেশ কিছু মুরগি, হাঁস চড়ে বেড়াচ্ছে। ইভেন আমার বাঁদিকেও বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি, বড় মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা তেঁতুল গাছ আর কি, তেঁতুল ধরেছে জাস্ট ছোটো, এখনও বড় হয়নি খুব বেশি। আর ওরা যে খেলছে এখানে, এই পেছনে হচ্ছে এদের ক্লাব ঘরে। এখানে বলছে ওরা ক্যারাম বোর্ড খেলে না। এখানে কি হাঁড়ি কুড়ি কেন রাখা আছে? আচ্ছা, কখনো পিকনিক হয় তোমাদের এখানে? ও আচ্ছা। তো হ্যাঁ, ঘরটা ওই আমাদের সমস্ত সব কিছু বিয়ে থা হলে পরে যা যা সরঞ্জাম রাখা ওইখানে রাখা হয়। মানে এটা আপনাদের যে পাড়া 80-85 ঘর আছে, তো এখানে কারো যদি কোনো রকম অনুষ্ঠান হয়, এখানে হাঁড়ি কুড়ি রাখা আছে। এটা পাড়া প্রতিবেশীর জন্য? আচ্ছা, মানে ওইভাবে ক্লাব না? না, যে ক্লাবে এসে ছেলেরা যে ইয়ে করে সেটা। ও আচ্ছা, ঠিক আছে, যাক ভালো লাগলো। আর এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছি, মোটামুটি সবই পাকা ঘরবাড়ি। সামনে একটা মাটির ঘর, যদিও ওখানে কেউ থাকেন না, ওই পারে পাকা বাড়ি দেখতে পাচ্ছি। তো বেশ ভালো। নর্মালি এই যে
বর্ধমানের বেশ কয়েকটি গ্রাম ঘুরে বেড়ালাম বা তোমাদেরকে দেখালাম, আমার তো বেশ ভালো লাগলো। তো আমি একটু এই পাড়ার ভেতরে ঢুকলাম, দেখি এই পাড়ার ভেতরটা কেমন। অন্যান্য পাড়ায় ঢুকেছি। আচ্ছা, এই বাড়ি দেখতে পাচ্ছি, অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে দেখে। এর যা বাড়ির গেটটা বেশ অনেক পুরনো বাড়ি, পাঁচিল ফাঁচিলগুলো বেশ ক্র্যাক ধরে গেছে দেখতে পাচ্ছি। এটা কি গাছ? তাল গাছ। এইটা তাল গাছ? ও তাল পাতা দেখেছে বলে তাল গাছ। এটা তাল গাছ না কি গাছ কি জানি, আমি জানি না। না না, মাঝখানে তাল গাছ। ও ঠিকই বলেছে, ও ভেবেছে হয়তো ওটার কথা বলছি। এই যে গাছটা কি গাছ জানি না, মাঝখানে দেখো তাল গাছ, ওই যে উপরে দেখতে পাচ্ছি তাল পাতা, পুরো তাল গাছটাকে কভার আপ করে আছে এই যা গাছটা। এটা কি গাছ কি জানি, কি গাছ এটা? গয়া গাছ। এটা কি কোনো কাজে লাগে? এই গয়া গাছ তো আপনার তাল গাছটাকে দেখাই যাচ্ছে না, পুরো ঘিরে রেখেছে ছোটোবেলা থেকে। তো উনি বললেন এটাকে গয়া গাছ। যাই হোক, গয়া গাছ এর আগে আমি কখনো শুনিনি, তো এই প্রথম দেখছি গয়া গাছ। আর সেই গয়া গাছ তাল গাছটাকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যে তাল গাছের কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না, যদি না আমি ওপরে দেখি। ওই যে দেখতে পাচ্ছ বেশ লম্বা একটা তাল গাছ, সেটাকে পুরো পেঁচিয়ে রেখেছে। তো মেন পাড়া হচ্ছে আমার বাঁদিকে, এই পাড়াটা আর বেশি নেই আর কি, এখানেই শেষ আমার বাঁদিকে। এদিকে মাঠ বা ক্ষেত চলে যাচ্ছে। এই পাড়ার মুসলিম পাড়ার শেষ বাড়ি হচ্ছে এটাই, তাই তো? মানে খুব বেশি বড় পাড়া না, তার কারণ হচ্ছে 80টা না 85টা ঘর। আর এদিকে মেনলি আম বাগান, ডাব বাগান বা বিশেষ করে বেশ বড় বড় লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছি। এই গ্রামের প্রকৃতি যেখানেই ঘুরছি না কেন বেশ অসাধারণ লাগছে। বড় বড় গাছ, অনেক অনেক করে হাওয়া এখানে ঘুরে বেড়াচ্ছে আর কি, হাওয়া বয়ে যাচ্ছে। এদিক দিয়ে ওদিকে আর যাওয়া যায় না, রাস্তা নেই, শেষ। তো বেসিক্যালি এটাই হচ্ছে এই মুসলিম যে পাড়া আছে তারই শেষ প্রান্ত আর কি, শেষ বাড়ি আমার ঠিক সামনে। সদল বলে সবাই বেরিয়ে পড়েছে আমাদের গন্তব্য। বেশ কয়েকটি মঠ মন্দির আমরা ঘুরে দেখব। আর বেসিক্যালি কাল রাতে থাকার কারণ ছিল এই আজকের যাওয়ার জন্য আর কি। তো কালকে যখন এসেছিলাম ওনারা বললেন যে যেহেতু এত দূরে এসছেন তাহলে অবশ্যই মঠ আর মন্দিরগুলো ঘুরে যান, ভালো জায়গা, তাই তো? মন প্রাণ ধন্য হয়ে যাবে। তাই? হ্যাঁ, জীবন ঠান্ডা হয়ে যাবে দেখলে, মনে শান্তিটা আসবে, এটা আশা করছি অবশ্যই। আচ্ছা, তো রূপার মাসি বলছে এখানে ওখানে যেখানে যাচ্ছে আর কি, ওখানে গেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ। তো দেখি কিভাবে ঠান্ডাটা হয় এই তপ্ত গরমে। আমাদের যাওয়ার রাস্তায় এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো হনুমান, ওই যে এখানে আছে, ইভেন মাঠের মাঝখানেও দেখতে পাচ্ছি বাচ্চা মা সব দৌড়ে এসছে। এই একটা গাছে দেখতে পাচ্ছি, বাবলা গাছে। হ্যালো হ্যালো। আর এই বর্ধমানে এই সাবাস এই বর্ধমান এরিয়াতে বলছে প্রচুর হনুমান অ্যাটাক করে মানুষজনকে, প্রচুর অ্যাটাক ফ্যাটাক করে ঘরে। কাউকে অ্যাটাক ফ্যাটাক করে না? আচ্ছা, ওরা এমনি আসে, ওদের ইয়ে করে, গাছপালা খায়, ওই গাছে থাকে, গাছে চড়ে বসে থাকে, আবার চলে যায়। আমরা হেঁটে হেঁটে এরকম একটা মোড়ে এলাম, দত্তপাড়া বাজার মোড়। আর এখানে একটা মাইলস্টোন দেখতে পাচ্ছ, তার পাশে এখানে একটা কচু পাতা, আর সেই কচু পাতার মধ্যে জলটা কীভাবে আছে দেখো, বেশ অসাধারণ লাগছে। তো ওরা ওখানে গাড়িতে যাওয়ার দরদাম করছে, আর আমার চোখটা এখানে চলে এলো, তো এটা দেখে বেশ ভালো লাগলো আমার। তো এই টোটো করে আমরা এখন ঘুরবো। যাওয়ার পথে হঠাৎ জোরে বৃষ্টি চলে এলো, এরকম জায়গায় আমাদের দাঁড়িয়ে গাড়ির ঝাঁপ ফেলা হচ্ছে। আর বাঁদিকে ডান দিকে আমার বাঁশের ঝাড়, আর সেখানে ছোট ছোট বাচ্চা হাঁস দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে। চলুন চলুন। এটা মেঠো রাস্তা না ঢালাই রাস্তা? আচ্ছা আচ্ছা, মাটি পড়ে পড়ে মাটির রাস্তা হয়ে গেছে। আমাদের গন্তব্যের প্রথম স্থান গোপালনগর, গোপালতলা। এখানে কি ঠাকুর আছে? এটা গোপাল। আচ্ছা, গোপাল কৃষ্ণ ঠাকুর, শ্রীকৃষ্ণের আর কি মন্দির। যাই হোক, তো এই হচ্ছে, এটাই হচ্ছে গোপালতলা মন্দির, এরকমই দেখতে পাচ্ছি। বাহ, সামনে একটা বড় জলাশয় দেখতে পাচ্ছি। এটা কি খাল না বিল না কি? আচ্ছা, দিঘি।
আচ্ছা, এটা হচ্ছে গোপাল দিঘি। বেশ বিশাল আকার একটা দিঘি, জলাশয় দেখতে পাচ্ছি। বাহ, এখানে বেশ কিছু লোকজন আসেন, মানুষজন যারা এখানে স্নান টানও করেন। আর বিশাল আকার একটা দিঘি, বেশ বড় সড়ো। এখানে স্নান করছে, আর বেশি নাই বা দেখালাম। পাশেই এটাই মেন মন্দির, এটাই হচ্ছে মেন মন্দির গোপালতলা। আচ্ছা, এর মেন ঘাট হচ্ছে এটাই। আর এখানে বেশ কয়েকটি আম গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় বড় পুরনো গাছ। এটা কত পুরনো মন্দির? আমার তো জ্ঞান থেকে হয়ে দেখে আসছে, আমার 48 বছর বয়স। মানে বাবা ঠাকুর দাদার কাছ থেকে শুনেছেন? শুনেছি, এটা গোপাল দিঘি শুনেছি আমরা। ঠিক আছে, তো আমরা এখানেই চান টান করি, গঙ্গা চান করতে যাই না কো, এখানেই চান। আচ্ছা, গঙ্গার সাবস্টিটিউট বলা যায় এই গোপাল দিঘি? এটাই গোপাল দিঘি। আচ্ছা আচ্ছা, মানে এই মন্দিরের তেমন কোনো মাহাত্ম্য নেই, ওই যাবে ঐতিহাসিক? ঐতিহাসিক তো আছেই, অবশ্যই আছে ঐতিহাসিক। সেটাই একটু জানতে চাই যদি কিছু। সেটা হয়তো আমার আচ্ছা জানা নেই, সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, আছে ঐতিহাসিক একটা ব্যাপার আছে, কুলিংগ্রামের একটা ঐতিহাসিক মানে। আচ্ছা, এটাই কুলিনগ্রাম? এটা কুলিংগ্রাম। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে গ্রামে আছি, এই গ্রামের নাম হচ্ছে কুলিনগ্রাম। আর এই গ্রামের মধ্যে এই গোপাল, হ্যাঁ গোপাল মন্দির, এটা গোপাল মন্দির অবস্থিত। এখানে একটা আশ্রম আছে, আগ্রা বলে একটা আশ্রম আছে। তো শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর একটা গল্প একটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, উনি এখানে এসেছিলেন শুনেছিলেন। তবে এখানে জগন্নাথ মন্দিরও আছে, মানে যে রথ হয় আর কি জগন্নাথের। দেখি এখানে কোনো সিনিয়র পার্সনকে পাই কি না, যার থেকে এই মন্দির সম্পর্কে একটু ডিটেলে জানা যায়। এইটাকে বেসিক্যালি নাট মন্দির বলা হয়। যে কোনো মন্দিরের সামনে বসার যে জায়গা, রেস্ট রুম বা ওয়েটিং রুম, তো সেটাকে নর্মালি নাট মন্দির বলে বলা হয়। তো সেটাই নাট মন্দির। এখানে মানুষজন আসেন, ওয়েট করেন, অপেক্ষা করেন পুজোর হওয়ার পর্যন্ত আর কি। এই সামনের যে দিঘি, সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা দিঘি, অসম্ভব সুন্দর একটা বড় সড়ো দিঘি। তো এত বড় সড়ো দিঘি আমি এর আগে কখনো কোথাও দেখিনি। আরেকবার দেখাই এখানকার গোপাল দিঘি, বেশ বড় সড়ো দিঘি। এই গ্রামের লোকজন সবাই কি ম্যাক্সিমাম লোকজন এখানে স্নান টান করতে আসে কখনো কখনো? বেশিরভাগই এখানেই করে। আচ্ছা, বেশিরভাগ এখানে স্নান করে। অনেকে গঙ্গা স্নান করতে যান, গঙ্গা স্নান করার সাবস্টিটিউট হচ্ছে এখানে স্নান করা। তো এটাই হচ্ছে এখানকার আরেকটা মাহাত্ম্য বলা যায়। আপনার কোনো ধারণা আছে এটা কত বছরের পুরনো মন্দির? প্রায় 100 বছরের ওপর হবে। 100 বছরের ওপরে না? আমার দাদুর বাবারা দেখেছে, দাদু দেখেছে, আমরা বাবারা দেখেছে, আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, পেছনে গোপাল মন্দির, সামনে এখানে এপারে যে গ্রামের যে ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি দেখতে পাচ্ছি, উপরে অ্যাজবেস্টাস চালা। আর তার পাশে এখানে বলছে আরেকটি মন্দির আছে, শিব মন্দির। তো এখানকার যে পরিবেশ অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে এখানকার পরিবেশ। এর যে কনস্ট্রাকশন অনেক বছর আগেকার, পরে এটাকে রিনোভেট করা হয়েছে। এখানে যেখানে যাচ্ছি চারদিকে এত গাছগাছালি, এত সুন্দর হাওয়া এখানে বয়ে যাচ্ছে। আর প্রত্যেক জায়গায় এরকম একটা ঐতিহ্যবাহী মন্দির, ঐতিহ্যবাহী প্লেস বলা যায়। তো এরকম জায়গায় ঘুরতে পেরে, আসতে পেরে বেশ অসাধারণ লাগছে। আমার সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো বট গাছ। আর তার সমস্ত ঝুড়ি এইভাবে ঝুলছে। এর আগে আমি অনেক জায়গায় তোমাদেরকে দেখিয়েছি যে ঝুড়িতে বাচ্চারা কীভাবে ঝোলে, বাট এখানে ওইভাবে কোনো কাউকে ঝুড়িতে ঝুলতে দেখছি না। এখানে দেখো, ওয়াও কি মজা করছে, ঝোলো ঝোলো। দেখো ওপরের ডালে টায়ার বেঁধে দিয়েছে, একটা এখানে, একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে। আর সব বাচ্চারা কি অসাধারণভাবে মানে এরা দোল খাচ্ছে। বাহ, কেমন লাগছে তোমাদের দোল খেতে? ভালো লাগছে? আরে বাবারে, দেখো একা না, দুজন করে দুলছে। বাহ, ভালো লাগছে? ওরে বাবারে, কি মজা পাচ্ছে দেখো। ঠিক আছে, চলো টাটা, তোমরা মজা করো। ঠিক আছে, এখানে দেখো। আচ্ছা, ঠেলে দাও, ঠেলে দাও। বেশ ভালো লাগছে, ভালো লাগছে। চলো 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 চলো। আমরা এখন কুলিনগ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আর এরকমই ঢালাই করা রাস্তা, পাশে এরকমই উন্মুক্ত মাঠ।
যে মাঠে সবুজের সমারোহ। আর এই মুহূর্তে আমাদের গন্তব্য কোন একটি মন্দিরে। কোথায় যাচ্ছি আমরা? হরিদাসের আখড়া। রোডের উপরে দেখো এইভাবে গরুর দুধ দোয়াচ্ছেন, গরুর পা বেঁধে দুধ দোয়াচ্ছেন। আমরা একেবারে কুলিন গ্রামের প্রায় এন্ডে চলে এসেছি বলা যায়। আর আমার ডানাতে এখানে পদ্ম ফুলের গাছ দেখতে পাচ্ছি, ওখানে একটা ফুল ফুটে আছে বড় সাইজের দেখতে পাচ্ছি। আর এদিকে রাস্তা নেই, এখানেই এন্ড, এদিকে মাঠঘাটে চলে যাচ্ছে। আর যেখানে এসছি এটা হচ্ছে মেনলি হরিদাসের আখড়া, কুলিন গ্রাম, বর্ধমান। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাট বাড়ি, কুলিন গ্রাম, বর্ধমান, উপরে দেখতে পাচ্ছ। তো এখানকার মানুষজন এটাকে বলছে আখড়া, হরিদাসের আখড়া। শুরুতেই এখানে বেশ কিছু জ্বালানি দেখতে পাচ্ছি, সম্ভবত এগুলো দিয়ে এখানে ভোগ টোগ রান্না বান্না করা হয়ে থাকে। আর বেশ অনেক পুরনো একটি স্থাপত্য দেখতে পাচ্ছি, বেশ কিছু পুরনো দিনের স্থাপত্য বলে আমার মনে হচ্ছে। তো দেখি এখানে কাউকে যদি পাই জিজ্ঞাসা করব এখানে এর মাহাত্ম্য কী আছে। তো আপনারা এখানে কি করছেন? মালা গাঁথছেন। হরিদাস ঠাকুর আর মহাপ্রভু আছে, গৌরাঙ্গ মহাপ্রভু, ওনাদের জন্য। আচ্ছা, ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর ওপাশে হচ্ছে হরিদাস ঠাকুর। আর এনারা এখানে মালা গাঁথছেন দেখতে পাচ্ছি। মঠের আশ্রিত আমরা, মানে আপনারা এখানেই থাকেন? আসি, প্রতিদিন আসি। আচ্ছা, এই গ্রামে বাড়ি আপনাদের? তো ওনারা হচ্ছে এই কুলিন গ্রামের পাশে যে গ্রাম আছে সেখান থেকে এসছেন, এখানকার আর কি সেবা করে থাকেন। ভোগ এমনিতে প্রতিদিন 5 বার করে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু অঘ্রাণী পূর্ণিমায় কুলিন গ্রামে এসেছিলেন, অঘ্রাণী পূর্ণিমা তিথিতে। সেই দিন বড় অনুষ্ঠান, যে অঘ্রাণ মাসে যে একটা পূর্ণিমা হয়, ওই পূর্ণিমা তিথিতে উনি কুলিন গ্রামের মাটিতে এসেছিলেন। আচ্ছা, ওই জন্য ওই দিন আমাদের খুব বড় করে একটা অনুষ্ঠান। সেটা কি শুধু এই গ্রাম নাকি? না না না, 10,000 ভক্তের সমাগম, মানে প্রচুর মানুষজন আসেন। আপনারাও আসবেন। আমার এই ভিডিও মারফতে যারা দেখছেন বা দেখছো, তাদেরও যদি কখনো এখানে আসার ইচ্ছে জাগে আর কি, আসতে পারেন। ওই যে নাম্বার আছে, যোগাযোগ নাম্বার একটা আছে, ওটা নিয়ে নেবেন, আমাদের মহারাজের নাম্বার। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে কোনো থাকার ব্যবস্থা আছে যদি দূর থেকে কেউ আসে? মায়েদের থাকার ব্যবস্থাটা এখনো হয়নি, বাবারা থাকতে পারে, ছেলেরা থাকতে পারে। আচ্ছা, কোথায় থাকে এখানে? ঘর আছে তো। হ্যাঁ, আর এমনি মায়েরা এসে এখনো ব্যবস্থা নেই, ওটা সরকার থেকে এবারে একটা ইয়ে করা হয়েছে, যে সরকার উদ্যোগ নিয়েছে যে মায়েদের থাকার জন্য একটা ব্যবস্থা হবে। যদি হয়ে যায় তাহলে আমরাও রাত্রে থাকতে পারবো। আচ্ছা আচ্ছা। আর খুব সুন্দর করে ওনারা মালা গাঁথছেন, দেখে বেশ ভালো লাগছে। ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চান বা চাও, এখানকার যিনি মহারাজ আছেন ওনার যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে। আর এখানে কেউ আসতে পারেন, থাকতে পারেন। এখানে কোনো পুরুষ আসলে তাদেরকে রাখার জায়গা আছে বা থাকার জায়গা আছে। কোনো মহিলাদেরকে রাখা বা থাকার কোনো অ্যাকোমোডেশন এখনও এখানে বানানো হয়নি। সর্বপ্রথম মহাপ্রভু যে এসেছিলেন, এসে কোথায় আশ্রয় নিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম যখন মহাপ্রভু এসেছিলেন এসে এই গাছতলায় আশ্রয় নিয়েছিলেন। এই গাছতলা। এটা কি বকুল গাছ? তার মানে বকুল গাছটা অনেক পুরনো। তো এই হচ্ছে ওনার চরণধুলি। এখানে দেখতে পাচ্ছ চরণধুলি, ওখানে আছে, ইভেন এখানেও আছে। এখানে এই মঠে যারা আছেন, প্রভু যারা আছেন, ভক্ত প্রভুরা আছেন, তাদের সমাধির জায়গা এই যে এদিকে আছে। যদি কোনোদিন ইয়ে হয় তখন ওই যে ও পাশটায় চলে যান। আচ্ছা, এ পাশে? হ্যাঁ, ও পাশটা। আচ্ছা, সমাধিস্থল। আচ্ছা, এখানে যে সমস্ত সেবা দিয়ে থাকেন, যে সমস্ত বাবারা মায়েরা আছেন আর কি, তো তারা যখন দেহ রাখেন তাদেরকে এখানেই সমাধিস্থ করা হয়ে থাকে। এটা হচ্ছে সমাধিস্থল এখানকার সমস্ত ওই বাবা মায়েদের আর কি। আপনারা সবাই প্রভু এখানকার? আচ্ছা, এই প্রভুকে দেখছি কার্তিক প্রভু। আচ্ছা, এই সামনের কার্তিক প্রভুকে দেখছি পুরো এক ব্যাগ ভর্তি। সামনে এখানে আমটা ঢেলে দেন। আচ্ছা রে বাবা রে, এগুলো কি আম? সারা বছরে আম। তো এগুলো কি মিষ্টি না টক? মিষ্টি আম। দেখে বেশ ভালো লাগছে, অসময়ে এরকম আম আমি দেখিনি। তো আপনি এখানকার প্রভু? তো আপনার নাম কি? আমার নাম সন্তু। সন্তু প্রভু। তো আপনারা কি রাতে এখানে থাকেন নাকি? থাকার জায়গা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। আপনি যদি বলেন যে প্রসাদ পাবো, প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, প্রসাদ দিয়েছে আমাদেরকে, খেলাম এখানে। তো এখানে বেশ অনেক অফ সিজনের আম আর কি, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে যে সমস্ত গাছ, কটা গাছ আছে এরকম অফ সিজনের আম?
আম গাছ? হ্যাঁ, যান না ভেতরে বাগান দেখলে চমকে যাবে। 385 আম গাছ। এখানে থাকা জায়গা বা ভোগের ব্যবস্থা সবই আছে, শুধু পুরুষদের জন্য? পুরুষদের, মেয়েদের জন্য মহিলাদের জন্য এখনো রাত্রিরে হবে না। তো এরকম একটা সুন্দর প্রকৃতিতে যদি একদিন এসে থাকতে চান অবশ্যই আসতে পারেন। একটু আগে আমি নাম্বার দেখিয়েছি, কার সাথে যোগাযোগ করতে হবে ডিটেল দিয়েছি। বহুত পুরনো সমাধি আছে, আসুন নিয়ে আসুন। যখন করছেন আপনি বহুত পুরনো বলতে কত পুরনো? 500 বছরের। 500 বছরের সমাধি? যারা যেসব ছিলেন মহন্তরা, তাদের সমাধি রিসেন্ট আমাদের গুরু মহারাজ দেহ রেখেছেন, তার সমাধি আছে। মানে সাধু সন্তরা এখানকার যিনি যারা মারা যান দেহ রাখেন তাদের সমাধিস্থ করা হয়, সমাধিস্থল। পুরনো সমাধি কোনটা? এটাই? কার সমাধি লেখা আছে? না, ওটা নাম দেওয়া যাবে না। আচ্ছা, নাম দেওয়া যাবে না। সব থেকে কত পুরনো এই? 500 বছরের সমাধি। এটাই হচ্ছে বলছে 500 বছরের পুরনো সমাধি, আর নাম নেওয়া যাবে না। আচ্ছা, এটা কি আপনাদের এরকমই কোনো ইয়ে আছে নাকি, মারা যাওয়ার পরে নাম নেওয়া? সবচেয়ে পুরনো আছে যিনি এই তখন এই কুঠির করে এখানে ছিলেন, ওই যে তুলসী আছে, একজন মা, বয়স্ক মা থাকতেন, তার সমাধি ছিলেন ওইখানে। আমরা যেটা এলাকার লোক যাকে মহন্ত বুড়ি বলে চিনত। আচ্ছা, মহন্ত বুড়ি। হ্যাঁ, কিন্তু মহন্ত বুড়ি না, উনি নাম দিয়েছিল বয়স্ক অবস্থায় এলাকার লোক। মহারাজের কাছে আসুন, মহারাজ আছে ভেতরে। মহারাজ উনি এসছেন, কিছু রেকর্ডিং করবেন, আপনি একটু কথা বলুন। আসবো? এখানে আসার পরে বুঝলাম যে এখানে মহাপ্রভু এসেছিলেন, কোন সালে এসেছিলেন, এখানকার একটু যদি ইতিহাস বা একটু মাহাত্ম্য যদি বলতেন। এখানে আমরা, এটা হচ্ছে হরিদাস ঠাকুরের সিপাট বাড়ি। হ্যাঁ, হরিদাসের আখড়া নামে পরিচিত কুলিন গ্রাম। এখানে হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে হরিদাস ঠাকুর 5 মাস ভজন করেছিলেন। 5 মাস ছিলেন। আর মহাপ্রভু এখানে এসে 3 দিন অবস্থান করেছিলেন। অঘ্রাণী পূর্ণিমাতে উনি এসেছিলেন। আচ্ছা, ওনাকে হরিদাস ঠাকুরকে নিয়ে এখানে উৎসব করেছিলেন। করার পরে এখান থেকে ওনাকে নিয়ে পুরী চলে গেছিলেন, এবং পুরীতে হরিদাস ঠাকুর দেহ রাখেন, ওখানে সমাধিস্থ হন। এরকমভাবে এই ইতিহাস আমাদের জানা আছে। তো এই যখন এসেছিলেন মহাপ্রভু, এটা কোন সাল? সেটা কি সালটা ঠিক বলতে পারছি না, মোটামুটি ধরে রাখুন 500 বছর আগে। 500 বছর? 500-এর উপর বেশি হবে। আচ্ছা। আর এখানে ওনার মহাপ্রভুর কিছু পার্শ্বদের বাড়ি ছিল, মানে বসু পরিবার, মালাধর বসু ইত্যাদি, তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং 3 দিন থেকে উৎসবাদি করে চলে গেছিলেন। আচ্ছা। এবং এই পরবর্তীকালে জগন্নাথ মন্দির স্থাপন করেন মহাপ্রভুর নির্দেশে। নিত্যানন্দ প্রভু এসে বসু পরিবারের লোকদের দিয়ে জগন্নাথ মন্দির, ওনারা প্রত্যেক বছর পুরীতে যেতেন। তা যখন ওনারা অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, আর যেতে পারে না, তখন ওনাদের বললেন তোমাদের আর যেতে হবে না, এখানেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করো, এখানেই তোমরা থাকো, বয়স হয়ে গেছে আর যেতে হবে না। তো এই জগন্নাথ মন্দির আর মহাপ্রভুর পরে নির্দেশ মতো প্রতিষ্ঠিত হয়েছিল। আর গোপাল মন্দিরটা মহাপ্রভুর আগে। আচ্ছা, আনুমানিক আমরা জানতে পারি, মানে 500 বছরের উপরে, 700 বছর এরকম শোনা যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে কেউ যদি আসেন আপনাদের এই আশ্রমে, যদি এক রাত কাটাতে চান, আপনাদের চলনদুলিতে থাকা সম্ভব? তো হ্যাঁ, থাকা সম্ভব। পুরুষদের আছে ব্যবস্থা, মহিলাদের এখনো ব্যবস্থা হয়নি। গেস্ট হাউস হলে তখন মহিলারা থাকতে পারে। গৌর মণ্ডল বলে যে মণ্ডল আছে, মানে মহাপ্রভুর ভক্তদের যে তার মধ্যে এটি একটি স্থান। এখানে বহু লোক তীর্থযাত্রী আসে, দর্শন করেন, প্রসাদ পান ইত্যাদি ব্যবস্থা আছে। এটা এখন আমাদের গৌরীয় মঠের দ্বারা পরিচালিত। আচ্ছা, গৌরীয় মঠের দ্বারা পরিচালিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আসছি, আর ভালো লাগলো আপনার সাথে একটু কথা বলে। আমরা যে হরিদাসের মঠ থেকে আসছি, এই হরিদাস মঠের একটা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্য হচ্ছে এখানে রথ হয়। এখানকার রথ যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত উড়িষ্যার পুরীতে যে রথ হয়, রথের দড়ি টানা হয়, সেই রথ কিন্তু তখনও পর্যন্ত টানা হয় না যতক্ষণ না এই রথের দড়ি টানা হচ্ছে। ইনিও বললেন, এর আগেও আমাকে বলেছিলেন। গা কাঁটা হয়ে গেল এটা শোনার পরে গা কাঁটা হয়ে গেল এটা বলার। আচ্ছা আচ্ছা, আমাকে গতকালকে আরেকজন বলছিলেন, বাট আমি ভুলে গেছিলাম। তো হঠাৎ করে ইনিও বলেন, এখন মনে পড়লো। আচ্ছা, আমার সামনে এটাই হচ্ছে এখানকার রথ। এই কুলিন গ্রামে যে রথ টানা হয় সেটাই হচ্ছে এই রথ। এই রথ কুলিন গ্রামের রথ। এই রথের দড়ি টানা না পর্যন্ত পুরীর যে রথ, সেই দড়ি টানা হয় না, বা এই রথের চাকা গড়ানোর আগে পর্যন্ত পুরীর রথ গড়ায় না। আগে এইখানকার রথ
চাকা গড়াবে, তারপরে পুরীর রথ চাকা গড়াবে। তো এই কুলিন গ্রামের যে রথ তার মাহাত্ম এটাই, এটা আমার জানা ছিল না, আজকের বেশ কয়েকজন আমাকে বললেন। আপনার গ্রামে একটু ঘুরতে এসেছিলাম, তো হঠাৎ করে জানলাম এখানকার রথের মাহাত্ম। এই সম্পর্কে আপনার কি জানা আছে একটু বলবেন? আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, যাদবপুর কোন জায়গায়? পাটুলি নাম শুনেছেন? হ্যাঁ, পাটুলি সামনে ফায়ার ব্রিগেড। হ্যাঁ, ফায়ার ব্রিগেড উল্টো দিকে আমার বাড়ি। আমি ফায়ার ব্রিগেডে স্টাফ ছিলাম। তাই? হ্যাঁ। কোন সালে? আমি আজ 8 বছর রিটায়ার হয়েছি, আমার ছেলে আছে। তার মানে তো আপনি আমার ওখানে খুব ভালোভাবেই চেনেন। তো এইটা কি সত্যি যে এখানকার চাকা না? বলছি এবার পটরডরি নিয়ে যাওয়ার কথা, ওই যে পটরডরি বলছি না, এখানে রথ টান হলে ওখানে রথ টানের প্রবাদ আছে। আচ্ছা, আমি যেগুলো বলছি পুঁথিগত থেকে বলছি, বানানোর কথা বললে তো হবে না, পুঁথিগত দেখে বলছি। এবার এখানে রথ টান যে টাইমে হবে ওখানেও সেই টাইমে হবে। আর যেহেতু পটরডরি যেহেতু ভক্ত লোক ছিল এখানে, তখন কৃষ্ণ ভক্তে ভর্তি ছিল। এখন সব চণ্ডালে ভর্তি, লোকে মেরে খাওয়া, বিশেষ করে বাউনগুলো বেশি। ওই ঠাকুরের সম্পত্তি নিয়ে খাচ্ছে সব। আর ঠাকুরের একটা বাতাসা, দুটো বাতাসা দিয়ে পুজো হচ্ছে। আর যত ঠাকুর আছে দেখছেন সবাই কিন্তু সেবায়িত। আচ্ছা, নিজস্ব ঠাকুর কারণ নেই। এই যে বসু ফ্যামিলি সব উকিল ব্যারিস্টার, বোলপুর, কলকাতায় ওরা তো বাস করে। কথা বলেন দা, এক গরিব ব্রাহ্মণকে, তখন জমিদাররা ছিল, এক গরিব ব্রাহ্মণকে দিয়ে গেল ঠাকুরটা সেবা করতে সে আবার কর্মচারী রেখে এরম চলছে, সম্পত্তি ভোগ করছে। 16 বিঘে জমি আছে ওই জগন্নাথের, 16 বিঘে জমি আছে ওখানে। গোপেশ্বর আছে, ওর 16 বিঘে জমি আছে। এর জগন্নাথ আর শিবানীর 16 বিঘে জমি আছে। তো ভোগ ভালো ভালো জমি একবারে ভোগ করো। জীবিকা অর্জনের জন্য সেবায়ীরা এরকম লুটেপাটে খায়, ব্রাহ্মণরা নিজেই। হ্যাঁ, আপনি এক ব্রাহ্মণ, আপনি তো এক নিজেই ব্রাহ্মণ। হ্যাঁ, আপনি নিজে ব্রাহ্মণ হয়ে বলছেন? হ্যাঁ, আমি যেটা বাস্তব সেটা বলছি। আচ্ছা, উনি বললেন এইখানকার রথ টানার পরে পুরীর রথ টানা হয়, এটা হচ্ছে প্রবাদ আছে। আমি ঠিক জানি না সেই প্রবাদটাকে এখানকার মানুষজন রীতি বানিয়ে ফেলেছেন কিনা আমি জানি না। যাই হোক, এটা আমরা চলে এলাম। এটা কোথায়? জগন্নাথের মন্দির। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এনারাই রথে চাপেন। হ্যাঁ, এনারা চাপেন তো বটে, রথে কুলিন গ্রামের রথে যায়। আর এনার পটরডরি না গেলে পুরী জগন্নাথ রথটান হবে না। আচ্ছা, এটা কি কোনো প্রবাদ নাকি এটা সত্যি সত্যি? এই যুগে যুগে একদম যুগে এর বয়স 550 বছর। এই মন্দিরটা বয়স 550 বছর বয়স। এই মন্দিরের মহাপ্রভু মন্দির 550 বছর বয়স। আর এই গোপেশ্বরের মন্দির, শিবানী মাতা মন্দির, ওই কাঁহা দেখিয়ে দেবে হাটতলা, ওই মন্দিরের কোনো হিসেব নেই। ঠিক আছে, জগন্নাথ ঠাকুর রথে চেপে আমাদের কুলিন গ্রামের রথে যায়। আবার উল্টো রথে থেকে আবার এখানে পাশে আছে মাসির বাড়ি। এখানে মোট হয় মাসির বাড়ি জগন্নাথের মন্দির মিলিয়ে দিন 15 অন্নপ্রসাদ, খিচুড়ি প্রসাদ হয়। তা ডেলি 5,000 10,000 মানুষ প্রতিদিন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। আর দুটো রথে হয় প্রায় 20-25 হাজার খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। বলছি এই কুলিন গ্রামের রথ টানার পরে পুরীর রথ নাকি টানা? পটরডরি যায় যে ওখানে পুরীর রথ টান হয়। এটার হবে 1 মিনিট বেশি, ওটা হবে 1 মিনিট কম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনারাই হচ্ছে সামনে যে রথ দেখালাম, ওই রথে চেপে আর কি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাসির বাড়িটা কোথায়? এখানে ওই যে বন্ধ, এখন বন্ধ আছে। মানে এই যে সবুজ? হ্যাঁ, সবুজটা না, এখান থেকে আসুন, এদিকে আসুন। এখানে ওই যে এই ঘরটা, ওটা মানুষ, ওটা গৃহস্থ বাড়ি। আচ্ছা আচ্ছা, এই ডোবাটা, এই ডোবার ওপারেই হচ্ছে মাসির বাড়ি। 500 বছরের পুরনো বললেন না? 550 বছরের পুরনো এই মন্দির। এটাকে জাস্ট রিনোভেট করা হয়েছে, রং টং করা হয়েছে বলে নতুন নতুন লাগছে। আমরা যাচ্ছি আর আমাদের পেছন থেকে, গাড়ির পেছন থেকে মনে হচ্ছে চিংড়ি মাছের বাজার বসিয়েছে। কে কে চিংড়ি মাছ বিক্রি করছে এখানে? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা টোটোর মধ্যে পুরো প্যাকড হয়ে বসে আছি, দেখতে পাচ্ছ সবাই। আমি সামনে বসেছিলাম, সামনে পুরো ভিড়ে যাচ্ছি বলে পেছনে চলে এলাম। আর এখানে যাচ্ছি এখন কোথায়? মুক্তকেশী। মুক্তকেশীতে কি আছে? মুক্তকেশী দলাতে মা মুক্তকেশী মা আছে, কালী ঠাকুর। মজা হচ্ছে আপনার? তোমার আপনার? হ্যাঁ, আমার ছেলে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমরা আমাদের গন্তব্য স্থান চলে এসেছি, মা মুক্তকেশী মন্দির। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সব মায়েরা মুক্তকেশ মানে উন্মুক্ত করে রেখেছেন তাদের কেশ। এটাই হচ্ছে মা মুক্তকেশী মন্দির, যেখানে মা কালীকে আর কি পুজো করা হয়ে থাকে। মা কালী পূজিত হয়ে থাকেন এই মন্দিরে। বেশ বড় সড়ো একটি
কালী মায়ের মূর্তি, বেশ বড় সড়ো। আর ইনিই হচ্ছেন এখানকার মুক্তকেশী মা, যিনি কালী ঠাকুর। এনাকে মুক্তকেশী হিসেবে পুজো করা হয়ে থাকে। এখানে অনেক মানুষজন আসেন পুজো টুজো দেওয়ার জন্য। আর এখানে বেশ অনেকটা বড় হল ঘর টাইপের দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষজন আসেন এখানে পুজো চলাকালীন, এখানে বসে পুজো দেখেন, পুজো উপভোগ করেন আর কি বসে বসে। বেশ অনেক বড় সড়ো একটা খোলা জায়গা, বেশ ভালো লাগছে। অনেক মানুষজন এখানে এসছেন, বাইরে বৃষ্টি হচ্ছে। সবাই একটু কথা বলি, অসুবিধা আছে? কোথা থেকে এসছেন আপনারা? মেয়েদের পরীক্ষা হচ্ছে এখানে, ওই জন্য এখানে এসেছি। কোথায় মেয়ে? কোথায়? প্রাইমারি স্কুল ওখানে। আচ্ছা, প্রাইমারি স্কুল। আপনারা এখানে পুজো দিতে আসেননি? না। সবারই? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এখানে পুজো দিতে এসছেন। আমার ডান দিকে যাদেরকে দেখতে পাচ্ছ, এনাদের সবার বাচ্চা আছে, সামনে প্রাইমারি স্কুল আছে, সেখানে পরীক্ষা চলছে। তাই ওনারা মেয়েদেরকে স্কুলে দিয়ে এখানে এসে ওয়েট করছেন, পরীক্ষা শেষ হলে চলে যাবে। মায়ের প্রসাদ পেলাম। আচ্ছা, এখানে পুজো হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। তো এটা এখানে মেনলি শুনে আসলাম যে মুক্তকেশী মা, এটা কালী দেবীকে, মা কালীকে এখানে মুক্তকেশী রূপে পুজো করা হয়। এখানে বড় ধরনের পুজো কখন হয়? চৈত্র মাসে। আচ্ছা, চৈত্র মাসে এখানে মেন, আচ্ছা এখানকার মেন পুজো সেটা চৈত্র মাসে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এখানকার যিনি পুরুষ ঠাকুর আছেন, ঠাকুরমশাই, উনি বলছেন এখানে কোনো রকম রাজা স্বপ্নাদেশে এই পুজো চালু করেননি। এটা হচ্ছে বাজে কথা। অ্যাকচুয়ালি এটা 150 বছর আগেকার একটা মন্দির। 150 বছর আগে তখনকার দিনে চুরি ডাকাতি হতো, বিশেষ করে ডাকাতরা চুরি করতে বা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর উদ্দেশ্যে পুজো করেন আর কি। তো সেরকম কোনো একটা এই গ্রামে বা আশেপাশে অন্যান্য কোনো গ্রামে ডাকাতি করতে যাওয়ার আগে এখানে ওনারা পুজো করেছিলেন, সেই ডাকাত সদস্যরা বা সেই ডাকাত দল। তারপর থেকে এখানে পুজো করা হয়। এখানে কোনো রকম স্বপ্নাদেশে কোনো রাজা এই পুজো শুরু করেননি। যাই হোক, এটাই জানা ছিল। আর উনি ক্যামেরার সামনে এটা বলতে চাইলেন না। তো আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে এরকমই মাজা না, এটা স্লাইস না? হ্যাঁ, স্লাইস। তো এখন স্লাইস খেতে খেতে সবাই বাড়ি ফিরছি। ওকে দাও। আমি খেয়েছি পুরো আমার। তো এখন দুজন বেরিয়েছে, একজনের হাতে ছুরি দেখতে পাচ্ছি। ছুরি কি কাজে লাগবে? কলা পাতা কাটতে। কি কাজে লাগবে কলা পাতা? ভাত খাওয়ার জন্য। কলা পাতাতে ভাত খাবো আজকে? বাহ, এটা একটা বেশ অসাধারণ জিনিস হতে চলেছে। অনেক বছর পর কলা পাতাতে ভাত খাবো। তো সেটাই এখন কলা পাতা কাটার জন্য কি যেন কোয়েল আর রূপা বেরিয়ে পড়েছে। চলুন ম্যাডাম। কোথায় কলা গাছ? এই তো সামনে। আচ্ছা, এদিকে কোথায়? আচ্ছা, বাঁদিকে তো প্রচুর কলা গাছ। পুকুর পাড়ে এরকম দেখতে পাচ্ছি যে কলা বাগান বা কলার ঝাড়, কি বলে গো এটাকে? কলার ঝাড় না কলা বাগান? কলা বাগান। একদম গোটা পাতা, বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাতা দেখতে পাচ্ছি। ভেঙে না যায় মাঝখানে ছিঁড়ে ফিরে গেলে আবার চাপ হয়ে যাবে। তো একটা হয়েছে, অনেকগুলো লাগবে। প্রায় আমরা 15-16 জন আছি। ও ঠিক দেখে কেটে নেবে, তোমাকে বলতে হবে না। এইটা হবে পুরনো টাইপের কি হয়েছে? এটা পাবি কত? দেখ না কি করে আমি ধরে টানছি, দেখা। আচ্ছা, এই কলা পাতার উদ্যোগটা কে নিয়েছিল কালকে? কাকিমা। হ্যাঁ, তোমার থামি। ধরো দাও, এখানে দিয়ে দাও না, ধরবো না তো। এইটা হবে? ওই গাছটা কিছু নেই তো অনেকগুলো কলা পাতা কাটা হয়ে গেছে। তো আরো বলছে লাগবে। ঘরের পেছনটা বাঁশ ঝাড়, কলা ঝাড়, কুচি। এই গাছ বড় হবে না? হ্যাঁ, বড় হবে না। আমাদের পাতা কাটা ধোয়া সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা খেতে বসছি। তো এখানে দেখতে পাচ্ছ বারান্দাতে বেশ লাইন দিয়ে এই পাশ থেকে আর কি, আমার ডান পাশে এই বাড়ির সর্বময় কর্তা এই বাড়ি। আর এই দাদা হচ্ছে ইনি এখানকার এই বাড়ির ছোটো ছেলে, তাই তো? ছোটো ছেলে। আর এই দিদি হচ্ছেন ওনার ওয়াইফ, ছোটো বৌমা। আর ও হচ্ছে ওনার মেয়ে। তো দিদি বলছিলেন যে গতকাল রাতে যে আজকে দুপুরবেলা কলা পাতা কেটে আর কি কলা পাতায় বসে কলা পাতাতে খাওয়া হবে। তো যার জন্য আমিও ভাবলাম যে হ্যাঁ, কলা পাতায় খাওয়া উচিত, খেলে ভালো লাগবে। শেষবার কবে খেয়েছিলেন? বহুদিন আগে। অনেকদিন পরে খাচ্ছেন।
আচ্ছা, এর আগে অনেকবার বলেছিলাম যে এনার সাথে একটু আলাপ করিয়ে দেবো। ইনি এই বাড়ির ছোট ছেলে। আপনার পেশাটা কি জানেন একটু একটু বলেন, আপনার পেশা? চাষবাস। ওনার মাছের আড়ত আছে, যে জৌগ্রাম বলে যে স্টেশন আছে, স্টেশনের পাশে একটা আড়ত বসে, সেখানে উনি মাছের আড়ত ওনার আছে। এছাড়া ওনাদের পৈতৃক যে ভিটা বা জমি আছে সেখানে চাষাবাদ করেন আর কি। এখানে আলু ভাজার কাজ চলছে। এটা কি পাপড়? আলু ভাজা তো চিপস। এখানে আলু ভাজার কাজ চলছে। এরা বসবে না? আপনি বসবো বলে না? এই তো আমি বসে পড়লাম। তো ডাল, সবজি, মাছ পড়ে গেছে। আমি প্রায় 20-25 বছর বা তারও বেশি আগে কলা পাতায় ভাত খেয়েছিলাম। তো আজকে খেয়ে বেশ অসাধারণ লাগছে। গতকাল রাতে ইনি বলছিলেন যে দুপুরে কলা পাতাতে খাওয়া হবে। তো এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে কলা পাতায় অ্যারেঞ্জ করার জন্য, বলার জন্য আর কি। তুমি যে কলা পাতা খাচ্ছ কেমন লাগছে? ভালো লাগছে? ওরে বাবারে, এর আগে খেয়েছো কলা পাতায়? কবে খেয়েছো? এর আগে খেয়েছো? আচ্ছা আচ্ছা। তোমার কেমন লাগছে কলা পাতা খেয়ে? হেভি লাগছে। হেভি লাগছে? তোমার ভালো লাগছে। ভালো লাগছে? আপনার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে? তো ওভারঅল সবারই ভালো লাগছে এরকম কলা পাতা খেতে। ওদিকে আমাদের আরেকজন চলে এসছে দর্শক, ওই যে পেছনে। আমাদের সবার মোটামুটি প্রায় খাওয়া হয়ে গেছে, আমার তো হয়ে গেছে। আমি এসে বসলাম। অ্যাকচুয়ালি সামনে যে দিদি আছেন উনি গতকাল রাতে মাংস রান্না করেছিলেন, চিকেন। তো আমরা নর্মালি চিকেন খাই, চিকেন কষা, চিকেন দই চিকেন, আগলুম বাগলুম অনেক রকমভাবে খাই আমরা। আমি এর আগে যখন নাগাল্যান্ড গেছিলাম, যখন ওই জুকো ভ্যালি যাচ্ছিলাম আর যেতে যেতে বলছিলাম যে আজকে যদি ওখানে গিয়ে মুরগির ঝোল পায় বেশ 2-3 থালা ভাত খেয়ে নেবো। তো গতকাল উনি চিকেন রান্না করেছিলেন। তো সেটা নর্মালি ওর ছিল চিকেনের ঝোল, মানে মুরগির ঝোল। তো ওটা অসাধারণ লেগেছিল, সেটাই বলার জন্য আর কি ভিডিওটা অন করা। আবার মুরগির ঝোলের রেসিপি কী ছিল ওটা একটু বলুন তো। যেমন হয় আদা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, তেজপাতা, মিট মশলা, সাধারণভাবে, মানে খুব একটা যে বেশি দিতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, না নর্মালি ওই যে টেস্ট অনেকেই তো করে, সবাই তো মিট মশলা দেয়। কষানোর কাছে গোড়া, কষানোর কাছে নিন না, ভালো করে কষালেই রান্না ভালো হবে। তো গতকাল রাতে যে চিকেনটা খেয়েছিলাম, মানে মুরগির ঝোলটা অসাধারণ লেগেছিল। ব্যাস সেটাই তারিফ করার জন্য ভিডিওটা অন করা। অসংখ্য ধন্যবাদ গতকালকের চিকেনের জন্য, মুরগির ঝোলের জন্য। আর মোটামুটি সবার খাওয়া শেষ। আপনি খাবেন না? আচ্ছা, পরে খাবেন। গতকাল সকালে এখানে এসেছিলাম 11টার সময়, এখন বাজে 4টে, 4:15। এখান থেকে এখন টাটা করে দেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িতে অ্যালাউ করার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। ঠিক আছে, আপনি এদিকে কি দেখছেন? আমার দিকে তাকান। ভালো থাকবো আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে। দিদি আসছি, ভালো লাগলো সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো, আসছি। হ্যাঁ আসবে। তোর বাবা মাকে নিয়ে যাবি, সবাই যাবি আমাদের বাড়িতে, আসবি। আসছি। এই কোয়েল, চলো টাটা। আসছি, সবাইকে টাটা। হেঁটে হেঁটে কি করে যাবে? আসবে, ভালো করে যাবে। এলাম, আসছি দিদি, আসছি, ভালো থাকবে। হ্যাঁ, পরে এলে কখনো আবার দেখা হবে। তো যাই হোক, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছি। আমি যে গ্রামে আসতে পেরেছি বিশেষ করে তাকে অসংখ্য ধন্যবাদ। রূপাকে, রূপা অসংখ্য ধন্যবাদ। ও না আমাকে এত কিছু হেল্প না করলে আমি এখানে আসতে পারতাম না। রূপাকেও ধন্যবাদ, রূপার মাকেও অনেক ধন্যবাদ যে উনিও অ্যালাউ করেছেন এখানে আসার জন্য আর কি। আমার সামনে যে কারখানা দেখতে পাচ্ছ, এই কারখানা হচ্ছে রেড কাউ কারখানা, মানে রেড কাউ যে কোম্পানি আছে তার প্লান্ট এটা। এখানেই রেড কাউয়ের ঘি, মাখন, পনির, যে সমস্ত ওরা ব্র্যান্ড বানায় আর কি, যে সমস্ত প্রোডাক্ট ওরা বানায় রেড কাউ কোম্পানি, এটাই হচ্ছে প্লান্ট। এখান থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দিয়ে থাকে। হ্যাঁ, দীঘাতে রেড কাউ, হ্যাঁ রেড কাউ সব জায়গায়, রেড কাউ অল ইন্ডিয়া।
এটা অনেক বড় ব্র্যান্ড হয়ে গেছে এখানে। তো এখন মোটামুটি দুধ, ঘি, মাখন, বাটার যাই খাই না কেন, সব থেকে বড় ব্র্যান্ড হচ্ছে এই রেড কাউ, যার প্লান্ট আমাদের এখানে বর্ধমানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওভারঅল এখানে এসে কেমন লাগলো? আমার তো পার্সোনালি অনেক ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই গোকুল গ্রাম বা এখানে আশেপাশে কুলিন গ্রাম বা আরও দত্তপাড়ার যে গ্রাম আছে বা ওদিকে আরও বেশ কয়েকটি গ্রাম ভুলে গেছে, এই মুহূর্তে মনে পড়ছে না, সেই সমস্ত গ্রামের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। টাটা।